আসলে আজকে না মানে বহুদিন পর টিভির পর্দায় তসলিমা নাসরিনকে দেখছিলাম। দেখতে দেখতে মনে হচ্ছিল একটা কথাই, যে বাংলাদেশের 90 দশকের ঠিক মাঝামাঝি করে জামাত জঙ্গিবাদের মৌলবাদীদের ফতোয়ায় তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছিল। তার লজ্জা কবিতা তখন বিখ্যাত হিট করেছিল। তিনি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করেছিলেন এবং তিনি বলেছিলেন সেই সময় যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে নারীবাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তো সেই সময় তিনি কলকাতায়, যেহেতু কলকাতা সাহিত্যের শহর বলা হয়, কলকাতায় বহু সাহিত্যিকের স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে কোনো একটি কারণে উন্মাদনা তৈরি হয়। আজকে সেই উন্মাদনার কথা মনে পড়ে যাচ্ছে। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি পাক সাকাশ এলাকা থাকতেন, ওই ঠিক পদ্মপুকুরের আশেপাশে। কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তাল হয়ে যায়, তাকে কলকাতা ছাড়তে হয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়, কিন্তু যাই হোক, তিনি এখন নিজের দেশ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে তিনি এখন সুইডেনের তিনি এখন বাসিন্দা হয়েছেন। কিন্তু মন পড়ে আছে পদ্মার পাড়ে, মন পড়ে আছে ঢাকার প্রতিটি রাস্তায় পড়ে আছে। আমি কথাগুলো কেন বলছি, এ কারণেই আমার শুনতে শুনতে বেশ কয়েকটা কথা এবং কবিতা তসলিমা নাসরিনের আমার ভালো লাগছিল। আমি এমনি তসলিমা নাসরিনের কবিতাগুলো পড়ি, কারণ হচ্ছে তিনি প্রথম মহিলা যে বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা জামাত জঙ্গিবাদের বিরুদ্ধে যে সমস্ত প্রতিবাদ করেছিলেন সেগুলো খুব সাজুজ্য ছিল, সৌন্দর্য ছিল। তাই প্রথমেই আমি একটু শুরু করতে চাই যে তার বিখ্যাত কবিতা, সে যে কবিতার নাম হচ্ছে নিষিদ্ধ বস্তু। কবি বলছেন তার লেখাতে, আমি একটু পড়ে দিই আপনাদেরকে। রোজ তো আক্রমণ করছি, রোজ বিভিন্ন সময় অনেক কথা বলছি। আমরা আক্রমণ করতে চাইছি না অ্যাকচুয়ালি। আমরাও চাই দেশটা অন্তত ফুলে ফলে ভরে উঠুক, সুন্দর বিকশিত হোক। আপনাদের বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা আন্তর্জাতিক স্তরে। যা আমাদের সঙ্গে আপনাদের মেলবন্ধন রয়েছে, আমাদের ভাষার সঙ্গে আপনাদের ভাষা এক, আপনারা বাংলা ভাষার জন্য লড়াই করেছেন। যাই হোক, তো তসলিমার একটি বিখ্যাত কবিতা, বহু পুরনো লেখা। তিনি বলছেন, আমি তো মানুষ ছিলাম, সমাজ সংসার ছিল, স্বপ্ন ছিল, বারান্দার ফুল গাছ, বাজার হাট, বিকেলবেলা থিয়েটার, বন্ধুর বাড়ি আর সবার মতো আমারও ছিল। হঠাৎ কিছু লোক তুড়ি মেরে মুহূর্তে আমাকে নিষিদ্ধ বস্তু বানিয়ে দিল। কার কি নষ্ট করেছিলাম আমি? কিছুই তো ছিল না আমার, শুধু ওই স্বপ্নটুকুই ছিল। ওই স্বপ্ন সম্বল করে বেঁচেছিলাম সুখে স্বস্তিতে। ব্যস্ত শহরে ভিড়ে রোদে ভিজে 800 মানুষের মতো আমার ওই সামান্য বেঁচে থাকাটুকু কেন কেড়ে নিতে হবে কারো? নিষিদ্ধ বস্তুকে গর্তে পুড়ে রেখেছে রাজার লোকেরা। ধর্ম ধ্বংস করা ডাইনিকে অবশেষে পাকড়াও করা গেছে। ঢেড়া পিটিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে খবর। ধর্মান্তদের হ্যাঁ করে মুখে ঢেলে দিচ্ছে সুস্বাদু খাদ্য। সন্ত্রাসী জীব থেকে ঝরানো হচ্ছে গনগনে লাভা। কারো খেলার জিনিস তো নয়, আমার জীবন তো আমার জীবন। জনতার আদালত বলে কোনো আদালত কোথাও কি নেই? তিনি কবিতা যখন লিখছেন তখন উত্তাল পরিস্থিতি বাংলাদেশ। তাই ওনাকে দিয়ে আমি কতগুলো কথা শুরু করতে চাইছি। আরেকটি কবিতা খুব বিখ্যাত, তার কবিতার নাম প্রেম কণা। প্রতিটি কথার মধ্যে প্রেম রয়েছে, বাস্তবতা রয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীবাদের ভূমিকার ক্ষেত্রে প্রগতিশীল মানসিকতার কথা তসলিমা নাসরিন তিনি বারবার করে বলতেন। তিনি যে কোনো দেশের কাছে অন্তত সম্পদ হতে পারে। সমাজ ব্যবস্থার ঘুণ ধরা পচনশীল ব্যবস্থাকে যদি তিনি সামনে তুলে আনতে পারেন কবিতা সাহিত্যের মধ্য দিয়ে, যা মানুষকে একটা সুস্বাদু একটা পরিবেশ তৈরি করে দিতে পারে। তবে তসলিমা নাসরিনের কবিতা হয়তো অনেকের পছন্দ না হতে পারে, আমার পছন্দ হয়। তসলিমা নাসরিনের কবিতা নিয়ে যদি আপনি ভাবেন একবার চোখ বন্ধ করে, তাহলে দেখবেন সূর্যের যে পূব দিকের যে সূর্যের আলো, সেখানে কিছুটা মিল পাওয়া যাবে। আমি আজকে আপনাদের বলছি যে আপনারা
যে নেশায় নেমেছেন, যে নেশায় মেতেছেন, দুর্ভাগ্যজনক। তাই কবি বলছেন মূলত মানুষ একা, যে যত বলুক সঙ্গে আছে, আসলে তা অযথা যন্ত্রণা, মাফ করবেন, অযথা সান্ত্বনা। সঙ্গে কিন্তু কেউ থাকে না। প্রয়োজনে মানুষের সঙ্গে মানুষের তো প্রশ্ন ওঠে না, পশুও থাকে না। ঠিক আছে, ঠিক আছে, আমাকে একলা ফেলে যেখানেই যাও তুমি, নিশ্চয়ই কোনো না কোনো দিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ভালোবাসি শুনে তার সে কি হাসি, হৃদয়ের উন্নয়নে চড়িয়ে আনাজ মশলা মেখে প্রতিদিন, ভিন্ন স্বাদে ভালোবাসা তৈরি হয়, ভালোবাসা কখনো কি বাসি হয়? আপনারা ভাবুন তিনি মানে কতটা মর্মাহত। আজকে যখন তার আমি একটা ইন্টারভিউ শুনছিলাম একটা মেন স্ট্রিম মিডিয়াতে, তো আমাকে কিছু বলতে বাধ্য করেছে। তো খুব স্বাভাবিকভাবে আমি কিভাবে কথাটা বলবো, কিভাবে সাংবাদিকতাটা করব, এটা নিশ্চয়ই আমি কারো কাছে শিখবো না বা শেখার চেষ্টা করব না। তো আমি আরও একজনের কোট ইউজ করতে পারি, বাংলাদেশের বিখ্যাত হুমায়ুন আহমেদ, আপনাদের দেশের সম্পদ। বলছে, জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়। যেটা এখন বাংলাদেশ কাটাচ্ছে, সেটা হুমায়ুন আহমেদ তিনি বহু বছর আগে কথাটা বলে গেছেন। তাই বন্ধুত্বের হাত বাড়াবেন নাকি প্রেম বিনিময়ের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন জায়গায় নিয়ে যাবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার সিদ্ধান্ত। আপনি জামাতের ঘেরা টোপে কার্যত আটকে গেছেন। তো বলছে যে কবি আবার বলছেন তসলিমা নাসরিন কবিতা দিয়ে, বলছে, যদি আমাকে কাজল পরতে হয় তোমার জন্য, চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধি ছিটাতে হয়, সবচেয়ে ভালো শাড়িটা যদি পরতে হয়, শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয়, যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়, তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার। প্রেম হলো আমার যা কিছু এলোমেলো, যা কিছু খুঁত, যা কিছু ভুলভাল, অসুন্দরই থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে। কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়? এ তো পুরুষ দেখি চারিদিকেই, কই প্রেমিক তো দেখি না। একদম হচ্ছে যে কথাগুলো বহু বছর আগে বলেছেন 90-এর দশকে, সে কথাগুলো মিলে যাচ্ছে। তাই তিনি একটা মেইন স্ট্রিম মিডিয়ায় বলছিলেন, আমিও মনে করি যে এই মুহূর্তে যেভাবে জামাত একদম ঘেরাটোপের মধ্যে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গেছেন, তাতে অস্থির মস্তিষ্কের বিকৃতি মানসিকতা তৈরি হবে। এটা সাহিত্যিক কবি তসলিমা নাসরিন বলছেন। তিনি আরেকটা সালাহ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন যে যদি দেশকে প্রগতিশীল মানসিকতায় যেতে হয়, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপিকে এক হতে হবে নির্বাচনের ক্ষেত্রে। কারণ নাহলে গোটা দেশটা জঙ্গি কার্যকলাপে ভরবে। মৌলবাদ, জামাত এরা কার্যত রাজ করবে। পাকিস্তান আমাদের মিত্র হতে পারে না, এই কথা তসলিমা নাসরিনের মুখ থেকে বারবার শুনেছি। তিনি সুইডেন থেকে বসে বসে আক্ষেপ করছিলেন, বলছিলেন যে আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা, তার তো ভুল সিদ্ধান্ত ছিলই। গুলি চলেছে, পুলিশের গুলি চলেছে। তিনি বহু মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসাতে তাদের আয়াত করিয়েছেন, তাদের আমন্ত্রণ করেছেন, তাদেরকে মাদ্রাসাতে শিক্ষার নামে অন্য কিছু হয়েছে, তার ডিভিডেন্ড তাকে গুনতে হয়েছে। তবে তাকে সেনা দেশ ছাড়তে বলেছে, কিন্তু বহু ছাত্রের মৃত্যু হয়েছে। আবার পাশাপাশি বঙ্গবন্ধুর মূর্তি এবং যে রাষ্ট্রীয় তাদের যে জাদুঘর, মিউজিয়াম, সেটা নষ্ট হয়েছে। অর্থাৎ ভারতবর্ষকে বাদ দিয়ে কিছু বাংলাদেশ হয় না, এটা তসলিমা নাসরিনের বক্তব্যতে পরিষ্কার। তাই পাকিস্তানকে মোকাবিলা করতে গেলে বিএনপি এবং আওয়ামী লীগকে এক হয়ে এই লড়াইটা লড়তে হবে। তসলিমা নাসরিন সুদূর প্রান্তর থেকে এ বার্তা তিনি দিতে চাইছেন, যে কথা তিনি আগেও বলেছেন। আপনারা শুনবেন কি শুনবেন না সেটা আপনার ব্যাপার।
গোটা দেশ যদি জামাত মৌলবাদের আস্ফালন হয়, সেক্ষেত্রে নারীবাদ, প্রগতিশীলবাদ বা প্রগতির উন্নয়নের ক্ষেত্রে নারীদের ভূমিকার একদম কট্টরপন্থীরা কার্যত হিজাব আর হচ্ছে বোরখায় পরিণত করবে, যেটা তসলিমা নাসরিনকে বারবার করে এটাকে তীরবিদ্ধ করেছে। তিনি দেশে ফিরতে পারেননি। তাই রেসপন্সিবিলিটি অবশ্যই যেমন বিএনপি নেত্রী খালেদা জিয়ার, অবশ্যই শেখ হাসিনাও রেসপন্সিবল, অবশ্যই তসলিমা নাসরিনের দেশ ছাড়ার বিষয়ে। পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে এবং মৌলবাদীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, মাতৃভূমি ছাড়তে হয়েছে। তাকে যে যন্ত্রণা তাকে বয়ে বেড়াচ্ছে, তিনি দূর থেকে বসেও তিনি এখনও মনে করেন যে দুটো দল যদি এক হয় তাহলে জামাতবাদ কার্যত খতম হয়ে যাবে। কারণ এরা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, কারণ পাকিস্তানের যে আতুরঘর জঙ্গি দেশ, তার সলা পরামর্শ সেখানে হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশের অর্থনৈতিক যে পরিস্থিতি সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। তাই সবসময় তো কবিতা দিয়ে হয় না, কবির একটা দৃষ্টিভঙ্গি থাকে। তাই তসলিমা নাসরিনের কবিতার দৃষ্টিভঙ্গিটা অবশ্যই আজ থেকে কয়েক দশক আগে কিন্তু যা বলেছেন আজকে তা মিলে গেছে। তাহলে বাংলাদেশ তার অবস্থান পরিবর্তন করলো না, ভারতকে ভুলতে চাইলো। তসলিমা নাসরিন বারবার করে বলছিলেন যে ভারত হচ্ছে আমাদের মিত্র, যাদের অবদানে আমরা বাংলাদেশ পেয়েছি। বহু মানুষ, বহু গুণীজন যারা চুপচাপ আছেন, যেহেতু মেন স্ট্রিম মিডিয়ার সংবাদ ওখানে বাংলাদেশে ঠিকঠাক আসছে না, কারো অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে বলছিলেন, কিছু মানুষ আছেন যারা পালিয়ে যেতে পেরেছেন, তারা প্রতিবাদ করছেন। এই সমস্ত প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কিন্তু করছেন সুইডেন থেকে বসে। কিন্তু তসলিমা নাসরিন আপনার দেশেরই কিন্তু কৃতি একজন কবি, যার কবিতার মধ্যে সমাজ ব্যবস্থার পচনশীল বিবস্ত্র হওয়ার কথা বারবার তুলে ধরেছেন। বিবস্ত্র থেকে ব্যবস্থাপনার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে নারীবাদ এবং প্রগতিশীলবাদকে একটা উড়ানের মতো নিয়ে যেতে চেয়েছিলেন, যে তাকে দেশ ছাড়ত যে মৌলবাদীদের আস্ফালনের কারণে। তাই এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে কমেন্টস করবেন, আপনারা দেখতে থাকবেন। সবসময় বাংলাদেশের বিরুদ্ধে বলি এরকম ভাববার কোনো কারণ নেই। বাংলাদেশ আমার মিত্র, আমার প্রতিবেশী রাষ্ট্র, আমার এই যন্ত্রণা আমাকে বয়ে বেড়াবে, যা তসলিমাকেও বয়ে বেড়ায়, তসলিমা নাসরিনকেও বয়ে বেড়ায়, তেমনি আমাকেও ঠিক একইভাবে বয়ে বেড়ায়, খুব স্বাভাবিক। যাই হোক, শেষ করব কবি তসলিমা নাসরিনের কয়েকটা লাইন দিয়ে। বলছে, প্রেমে তো জীবনে আমি কতই পড়েছি, কই কখনো তো মনে হয়নি কারো কথা শুনেই হাসি শুনে বাকি জীবন সুখে কাটিয়ে দেবো, আর কিছু দরকার নেই। এ নিশ্চয়ই প্রেম নয়, এ প্রেমের চেয়ে বড় কিছু, বেশি কিছু। তিনি আলিঙ্গন করতে চেয়েছেন, তিনি আলিঙ্গনের মধ্য দিয়ে তার দেশের কথা বলতে চেয়েছেন। তাই শেষ করব, আপনাদের প্রতিবেদন ভালো লাগলে কমেন্টস করবেন। আমরা সমস্ত পোস্টমর্টেমগুলো করার চেষ্টা করি। তাই বলছেন, মরে গেলে লাশখানা রেখে এসো ওখানে, মেডিকেলের সব ব্যবচ্ছেদ কক্ষে মরণোত্তর দেহদানে ওখানেই করেছি, রেখে এসো কলকাতা শহরের লাশ। জীবিত নেবে না আমাকে শহর, মরলে নেবে তো প্রিয় কলকাতা। দিল্লির সেফ হাউসে লেখা তসলিমা নাসরিনের কবিতা, যখন তিনি কলকাতা তাকে ছাড়তে হয়েছে বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে। আজকে সেই বিশ্লেষণ করার পরিস্থিতি নেই, পরিবেশ নেই, মুডও নেই। তাই ব্যথা বেদনার মধ্য দিয়ে তবু এখনও বলছেন যে বিএনপির এবং আওয়ামী লীগের যদি ঠিকঠাক একটা জায়গায় পৌঁছতে পারে, তাহলে নবপ্রজন্মের কাছে অন্তত একটা দিগন্ত হতে পারে, জঙ্গিবাদ খতম হতো। জঙ্গিবাদ কখনোই দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে না, আর মৌলবাদ কখনোই শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে নিয়ে যেতে পারে না। এরা ধর্মান্তকরণে বিশ্বাস করে, এরা ধর্মকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে এরা বিকৃতি করছেন, এরা অসুস্থ, এরা বিকারগ্রস্ত। সে কথাই তসলিমা নাসরিন বারবার করে বলার চেষ্টা করছেন। তাই প্রতিবেদনের বিভিন্ন সংবাদ আমরা পড়ছি, কিছু সংবাদ আপনাদের ভালো লাগছে না, নাও লাগতে পারে। কিছু সংবাদ যদি মন কেটে থাকে, যে তসলিমা নাসরিনের কবিতা আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই আপনারা কমেন্টস করবেন, মতামত দেবেন। আমরা চাই আপনাদের সৌহার্দ্য সম্প্রীতির সঙ্গে আমাদের দেশ আপনাদের পাশে থাকবে, এটাই স্বাভাবিক।
যুদ্ধের আস্ফালন দেখাবেন না অন্তত। তাই আজকে নরম টনেই কথাটা বলছি, কারণ কবিতাকে শ্রদ্ধা দিয়ে বলছি। ভালো থাকুন আপনারা। নমস্কার, নয়ন রায়।